বাংলাদেশ সরকারের সরকার প্রধান থেকে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা। বাংলাদেশ সরকার তো অলরেডি একটা বিবৃতি দিয়ে দিছে, এবং তারা বিবৃতি দিয়েছে কার কার বিরুদ্ধে? ইরানের বিরুদ্ধে। তারা বলছে ইরান বিভিন্ন গালফ কান্ট্রিজকে যে হামলা করছে এটার জন্য আমরা নিন্দা করি। ওয়ারেজ ইসরায়েল এবং আমেরিকা যে এই নিরস্ত্র বা এরকম নিরপরাধ ইরানিদের উপরে হামলা করলো তার ব্যাপারে কিন্তু সে কোনো কথা বলে নাই। তাহলে উনি কি বিবৃতি দিবে? কার বিরুদ্ধে কোথায় যুদ্ধ থামাতে বলবে? সে তো অলরেডি, তার পররাষ্ট্রমন্ত্রী তো অলরেডি বিবৃতি দিয়ে দিছে, এবং সে এই আয়াতুল যে খমিনি ধর্মীয় নেতাকে যে মেরেছে এটার জন্য সে মোটেই দুঃখ প্রকাশ করে নাই বা মোটেই নিন্দা জানায় নাই যে এরকম একটা মানুষকে মেরে ফেলার জন্য আমরা নিন্দা জানাই। এটা তো জানাই না। সে তো আর যুদ্ধ করছিল না, সে ছিল পুরো রাষ্ট্রের নেতা। সে কিন্তু রাজনীতিবিদ না, উনি ছিলেন ধর্মীয় গুরু, উনি একটা অভিভাবক এই রাষ্ট্রের। তাকে তারা মেরে ফেলে দিল। এবং সে তো একটা স্পিরিচুয়াল লিডার, সে তো বেসিক্যালি সে তো পলিটিক্স করে না, সে হলো স্পিরিচুয়াল লিডার। সে মানুষকে মোটিভেট করে কিভাবে মানে আল্লাহর পথে থাকতে হবে। তো এটাই হলো যে আমাদের সরকারের মানে অবস্থান। আচ্ছা, এখানে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে ডিসেম্বর মাসে ইউএস সিকিউরিটি কাউন্সিল, ইউএস এর যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, তারা প্রেসিডেন্টকে একটা ব্রিফিং দেয়। অ্যাকচুয়ালি তারা প্রতিদিনই কিন্তু একটা ব্রিফিং থাকে ইউএস প্রেসিডেন্টের জন্য, তাদের যে অপস রুমের ব্রিফিং আমরা যেটা বলি আর কি, বা তাদের ওয়ার রুমের যেটা ব্রিফিং। এবং এই ব্রিফিং এর একটা অংশে এই যে সিকিউরিটি কাউন্সিল মেম্বাররা বলেছিল যে ইউএস ইন্টারেস্ট ইজ অ্যাট স্টেক। এবং এটা ব্যাখ্যা করতে গেছে তারা এইভাবে যে ইউএস এতদিন 1945 সালের পর থেকে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর মাধ্যমে যে একটা অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছিল, এটার মূল কারণ ছিল কিন্তু এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইউএস এর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। এবং 1973-তে দুটো ওয়ার হলো পরপর, একটা হলো 67 ওয়ার, একটা হলো 73 ওয়ার। দুইটাই কিন্তু ইটস কল্ড অ্যাজ আরব ইসরায়েল ওয়ার। এবং এই আরব ইসরায়েল ওয়ারের সেকেন্ড ওয়ারের পরে আমেরিকানদের হেল্পেই কিন্তু অ্যাকচুয়ালি এই ওয়ারটা আপনার আমাদের ইসরায়েল কিন্তু এটা জিতে যায়। এবং যার ফলে তারা প্যালেস্টিনিয়ার যে এখন জর্ডান নদীর যে ওয়েস্ট ব্যাংকে যে সেটেলমেন্ট, এটা কিন্তু তখন শুরু হয়। এবং এইটা হওয়ার পরে যেটা ইউএস যেটা করলো সেটা হচ্ছে যে 74 সালে তারা একটা তেল এই মিডল ইস্টের যত তেল ক্ষেত্র হলো তাদেরকে সবাইকে বললো যে তোমরা তেলের মালিক সরকার হোক আর কোম্পানি হোক, তেল সব বেচা কেনা করতে হবে ডলারে, এবং এই ডলারটা ইউএস ব্যাংকের মাধ্যমে রিসাইকেল করতে হবে। এবং এইভাবে তারা কি করলো, সারা পৃথিবীর তেলের ব্যবসার অর্থটা তাদের ব্যাংকে নেওয়া শুরু করলো। এবং এটাই ছিল কম্পালশন যে তেল বিক্রি করবে সে ডলারে বিক্রি করবে, এবং এই ডলারটা আমেরিকান ব্যাংক হয়ে আসতে হবে। তো এই পরিস্থিতি যখন চলতে চলতে এই আপনার রিসেন্টলি দেখলো, এই সাথে সাথে কিন্তু ওরা আরেকটা জিনিস মানে প্রফেসিং যেটা বলে আর কি, সেটা অ্যাডভোকেসি করতে থাকলো। সেটা হলো যে প্রত্যেকটা দেশে গণতন্ত্র থাকতে হবে, গণতন্ত্র চলে সেই দেশের মানুষ তার নিজস্ব সরকার নির্বাচন করবে এবং সেই দেশের মানুষের ইচ্ছা অনুযায়ী তারা দেশ পরিচালনা করতে পারবে। এবং এই তত্ত্বটাও ভুল, এটা আবার এই সিকিউরিটি ব্রিফিং এ আনলো। কিভাবে? এই যে যেমন ভেনেজুয়েলা, তারা কিন্তু একটা সোভারেন স্টেট, এবং ওয়ার্ডিংটা ছিল এরকম, সোভারেনিটি অফ এ কান্ট্রি ইজ থ্রেট টু দ্য ইন্টারেস্ট অফ আমেরিকা। অর্থাৎ যে কোনো দেশের স্বাধীনতা আমেরিকার ইন্টারেস্টের জন্য একটা বিরাট হুমকি। তোরা প্রেসিডেন্ট জানতে চাইলে কিভাবে, দেখো ভেনেজুয়েলা, তারা তো আমাদের এগেনস্টে, তারা একটা সোভারেন কান্ট্রি, কিন্তু তারা ইচ্ছা মতো তাদের তেল বিক্রি করতেছে চায়নার কাছে, এবং চায়নার কাছে তারা ডলারে বিক্রি করছে না। তারা এখন থেকে তেল ঠিক করেছে যে তারা চাইনিজ কারেন্সিতে তারা পয়সা নেবে। তো এটা তো একটা, যে কোনো দেশ সিদ্ধান্ত নিতে পারে তার তেল বা তার রপ্তানি সামগ্রী সে কোন কারেন্সিতে বিক্রি করবে। সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি বললো যে এটা যদি হইতে দেওয়া হয় তাহলে কিন্তু ইউএস উইল বি কর্নার্ড, এবং উই উইল ফেস এ গ্রেট ডেঞ্জার এবং গ্রেট আইসোলেশন। তো এটা কিভাবে দূর করা সম্ভব? বলে যে ইমিডিয়েটলি এই তেল ক্ষেত্রটা আমাদের কন্ট্রোলে নিতে হবে, যেন কোনো আমাদের যে শত্রু দেশ তাদের কাছে যেন কেউ তেল বিক্রি না করতে পারে, আর যদি করতেই হয় তাহলে ডলারে বিক্রি করতে হবে। এই সিদ্ধান্তের পরেই কিন্তু এই মাদুরোকে উঠানো হলো, এবং তারপরেই
ইউএস এর এই জন্য বলি যে এই যুদ্ধে কিন্তু দুইজনের দুইটা অবজেক্টিভ। ইউএস এর একটা অবজেক্টিভ, ইসরায়েলের আরেকটা অবজেক্টিভ। ইউএস এর অবজেক্টিভ হচ্ছে যে মিডল ইস্টের তেল, বিশেষ করে ইরানের তেল কারো কাছে বিক্রি করতে পারবে না ডলার ছাড়া, অন্য কোনো কারেন্সিতে বিক্রি করতে পারবে না। ইরান কিন্তু যেহেতু তাদের উপরে রেস্ট্রিকশন আছে, স্যাংশন আছে, সেজন্য তারা বাধ্য হয়ে যাদের কাছে তেল বিক্রি করছে তাদের নিজস্ব কারেন্সিতে বিক্রি করতে বাধ্য হচ্ছে। তো এই জিনিসটাকে ঠেকানোর জন্য এখন কি করা দরকার? ইরানকে তো আর বাগে আনা যাচ্ছে না, তো ইরানের রিজিম চেঞ্জ করতে হবে। তো রিজিম কিভাবে চেঞ্জ করে? যেটা ওল্ড ফর্মুলা, যে আমরা ইরানের উপরে হামলা করতে থাকবো, মানুষজন ক্ষিপ্ত হয়ে বলবে যে এই তোমাদের জন্য আমরা হামলা পাচ্ছি এবং আমরা এমনি কষ্টে আছি, এদিকে আমাদের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সুতরাং তুমি যাও, আমরা নতুন সরকার আনবো এবং সেই সরকারটা হবে একটা পাপেট সরকার। এটা হলো ট্রাম্পকে তার পুরনো ফর্মুলা অনুযায়ী সে গেছে, কিন্তু সে ভুলে গেছে যে দিস ইজ নট ইরাক, দিস ইজ ইরান, অ্যান্ড ইরান ইজ এ ডিফারেন্ট বিস্ট অল টুগেদার। এবং যেটা বলছে যে এই 2700, এটাই মিলিটারি অ্যানালিস্টরা বলছে যে ইরানকে যদি তুমি স্টাডি করতে যাও তাহলে ইরানে হামলা করার আগে বহু ক্যালকুলেশন করা উচিত, তারপরে ইরানে হামলা করা উচিত। বিশেষ করে তার মিলিটারি ক্যাপাবিলিটি আর একটা রেজিলিয়েন্স, এই দুটা জিনিস মানে একটা হিসাব করে তারপরে যাওয়া উচিত। অন্যদিকে কিন্তু ইসরায়েলের হলো তারা যে তাড়াতাড়ি যুদ্ধ শুরু করো, নাহলে কিন্তু এই পিস ডিল হয়ে গেলে তো আমরা ইরানকে আর পাবো না আমাদের টার্গেটের মধ্যে। সো এই হারি আর এই হলো চাইল্ডিশ প্ল্যান, এই দুটোর কারণেই কিন্তু আজকে এই অবস্থা। এবং এই যে একটা নতুন একটা যে টার্ম তারা ইউজ করেছে যে নো কান্ট্রি ক্যান বি সোভারেন, বা স্বাধীন থাকতে পারবে না তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়া অনুযায়ী, সিদ্ধান্ত নিতে হবে ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী। এক্সাম্পল, ইরানকে বলছে, সরি ইন্ডিয়াকে বলছে তোমাকে 30 দিনের জন্য অনুমতি দেওয়া হলো রাশিয়ান তেল কেনার জন্য। পুরো ইন্ডিয়া তো ফিউরিয়াস, বলে ক্যান ইউ বিলিভ যে ইন্ডিয়া একটা স্বাধীন দেশ, সে কোন দেশের কাছ থেকে কতটুকু তেল কিনবে, কতদিনের জন্য কিনবে, এটাও ট্রাম্প বলে দিবে। এটাই হচ্ছে ট্রাম্পের নতুন পলিসি, যে তার স্বাধীনতা, অন্য দেশের স্বাধীনতা মানে হলো আমার ইচ্ছায় তুমি চলবা, এটাই তোমার স্বাধীনতা। এবং সেই কাজটা কিন্তু বাংলাদেশেও হয়েছে, বাংলাদেশেও কিন্তু একই অবস্থা। এবং আমি মনে করি বাংলাদেশের এই অ্যাডমিনিস্ট্রেশন বা বাংলাদেশ, আমি এই ট্রাম্পের এই ডিজায়ারটা ইমপ্লিমেন্ট করলো কে? ইমপ্লিমেন্ট করলো কে? আমাদের ব্যুরোক্রেসি। ইমপ্লিমেন্ট করলো কে? আমাদের মিলিটারি। ইমপ্লিমেন্ট করলো কে? আমাদের ডিপ স্টেট এলিমেন্ট যারা আছে তারা, যে সরকার, যে অ্যাডভাইজার তারা। অথচ এটাকে কিন্তু এইটা করার ফলে বাঙালি জাতির, এখন আমি বলবো দেশবাসীকে যে তাদের স্বাধীনতা কিন্তু এখন তাদের যে মানসিক স্বাধীনতা, এটাও কিন্তু এখন হুমকির মুখে। মানে আপনার ইচ্ছার কোনো দাম নাই এবং আপনার ইচ্ছা ওই পরিচালিত হবে সেই ট্রাম্পের নির্দেশে। যে কারণে এই আমাদের ইলেকশন রেজাল্ট কিন্তু এটাই হলো কারণ। ইলেকশন রেজাল্টের যে ম্যানিপুলেশন হয়েছে, দিস ইজ দ্য রিজন। এবং এটা কে করেছে? এটা ইট ওয়াজ দ্য ডিজায়ার অফ 1 or 2 পিপল, এবং তারা পুরো মেকানিজমটা সাজাইছে এইভাবে। তো এই জন্য আমি বলবো যে নতুন পরিস্থিতিতে আমেরিকাকে কথা আছে। এখন প্রশ্নটা হচ্ছে আমেরিকার এই ডিজায়ারটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত? আমার দৃষ্টিতে আই ডোন্ট থিঙ্ক সো। কেন? আমেরিকা ডাজ নট হ্যাভ মানি টু গিভ আস টু মেক দ্য ডেভেলপ। তারা আমাদের ডেভেলপমেন্টে কোন রকম ভূমিকা রাখতে পারে না। ইয়েস, তারা কি করতে পারে? তারা হলো তাদের বোধহয় ওই গার্মেন্টসের যে ব্যবসা, সেটাই শুধু আছে। তারা এই গার্মেন্টসের মার্কেট জন্য উই হ্যাভ টু লুক ফর আদার অল্টারনেটিভস। এই কথাটা গত 20 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বলা হচ্ছে, কিন্তু শুধুমাত্র আমাদের দেশের এই অতি লোভী রাজনীতিবিদ এবং অতি পাপী এই জন্য বলছি, তারা মানে হাইলি করাপ্ট সিভিল মিলিটারি ব্যুরোক্রেটসের জন্য আমরা এই জিনিসটা ডেভেলপ করতে পারি নাই। এবং আরেকটা গ্রুপ এটার মধ্যে ইনভলভ, সেটা হলো অতি লোভী ব্যবসায়ী, যাদের কাছে আইন কানুন বলে কোনো কিছু নাই, না আছে ব্যুরোক্রেটদের কাছে কোনো, তারা সবাই আইনের ঊর্ধ্বে। শুধুমাত্র আইনের মধ্যে থাকবে কে? বাংলাদেশের এই মানে কি বলে হেল্পলেস জনগণ, যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, নিরুপায় যারা, তারাই শুধুমাত্র আইনের আওতায় থাকবে, বাকি সবাই হলো আইনের উপরে। আপনি খালি খুঁজে দেখেন কতজনকে আপনি আইনের দোষের জন্য আইনের আওতায় আনতে পারছেন? কাউকে পারেন নাই। এই যে এসালামের কথা বলা হয়, সে লক্ষ কোটি টাকা
পাচার করেছে, তাকে কে ইমিউনিটি দেয়? আপনার বিচার বিভাগ, আপিলেট ডিভিশন বলে যে তাকে তার জিনিস, তার ফাইল ঘাটা যাবে না, তার কোনো অনুসন্ধান করা যাবে না, তার শুনানি করা যাবে না। এটা হলো আপিলেট ডিভিশন বলে। এই হলো আমাদের বিচার ব্যবস্থা। তাহলে আপনি কোথায় যাবেন? সুতরাং আমি মনে করি যে বাংলাদেশ সরকারের যেই থাকুক না কেন, সে যদি জনগণের ইচ্ছা দিকে তার নজর না দেয়, তার ওই মসনদ কখনোই স্থায়ী হতে পারবে না। এটা তারা খুব ভালো করে জানা উচিত। 15 বছর মানে শক্তভাবে শাসন করে শেখ হাসিনা টিকতে পারে নাই, এবং কেউ জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেলে এখন টিকতে পারবে না। দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং বাংলাদেশের পুলিশ ডাজ নট হ্যাভ নাও গাটস টু ফায়ার অ্যাট পিপল। আর মিলিটারিতে যারা চিন্তা করছে যে মিলিটারি উইল টেক ওভার, এই মিলিটারি যারা ওই যে টপ র্যাঙ্কার আছে, তাদের 14 বার চিন্তা করা উচিত যে whether they should take over or not. কারণ the people in the ground, they are not ready to accept it. আচ্ছা, আমি একটা বিষয় একটু বলি, যে আমেরিকার যেটা বলে যে আমেরিকা রিজিম চেঞ্জ করার জন্য তারা চেষ্টা করেছেন ইরানে, কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরে কি ইরানিরা আসলে আরো বেশি সংঘবদ্ধ হয়ে গেছেন কিনা এটা একটু বলবেন? এবং হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নেতৃত্বে চলে গেছেন, ইরান কন্ট্রোলে চলে গেছেন, আমেরিকা এখান থেকে আউট হয়ে গেছে। আমেরিকা আসলে তার নিজের পায়ে নিজে কুড়ালটা মারলো কিনা এখানে? আমি আরেকটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করার জন্য ইরানকে থ্রেট দিতে হয় নাই। ইরান শুধু থ্রেটটা দিছে, আর কিছু করতে হয় নাই। সমস্ত ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বলছে যে তারা কোনো শিপিং এর তারা ইন্স্যুরেন্স করবে না। ইফ শিপিং হ্যাজ টু গো অন, দ্যাট উইল বি অন দি রিস্ক অফ দেয়ার ওনার অফ দ্য শিপ। আমরা কোনো শিপের আমরা ইন্স্যুরেন্স আমরা হরমুজ প্রণালীতে করবো না যতক্ষণ পর্যন্ত যুদ্ধ না থামবে। সুতরাং ইরান যদি বলেও থাকে যে হ্যাঁ সব যাবে, আমার মনে হয় যে সমস্ত জাহাজ যাবে সেগুলি খুব চিন্তা ভাবনা করে যাবে। কাজেই আমরা যে the old flow will not continue. আর হরমুজ প্রণালী এমন একটা জায়গায় যেখানে হলো কমপ্লিটলি ইরানের কন্ট্রোলে, nobody else can just force them to go away from there. তো এই হলো আমার। সুতরাং হরমুজ প্রণালীর ব্যাপারে ইরানের কন্ট্রোল থাকবে, এবং অ্যাকচুয়ালি একটা পাপেট গভর্নমেন্ট যেন আসলেই হরমুজ প্রণালীর কন্ট্রোলটা অন্য কেউ নিতে পারে। এটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকার এত তোড়জোড়। আর ইসরায়েলের কথা তো আলাদা, তাদের এজেন্ডাও আলাদা। জি, ধন্যবাদ স্যার। একটা জিনিস ইনক্লুড করি এখানে স্যার, প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে যে তাদেরকে ইন্স্যুরেন্স দেওয়ার জন্য, বাট ইন্স্যুরেন্স গুলো দেয় নাই স্যার। থ্যাংক ইউ। না, এটা করবে না তো, বিকজ তারা তো ট্রাম্প উইল নট পে দেম। কারেক্ট স্যার। তাদের তো অ্যাকচুয়ালি তাদের তো ব্যবসা, তারা তো আগে ব্যবসা দেখবে। সেম ইজ দ্য কেস ইন ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাতে যখন বলছে তোমরা $100 বিলিয়ন তেল ক্ষেত্রে তোমরা ইনভেস্ট করো, তারা বলছে ইম্পসিবল, উইল নট ডু ইট। কারণ প্রথম কথা হলো ভেনেজুয়েলার যে ক্রুড অয়েল, এটা হেভি ক্রুড অয়েল, এটার কোনো রিফাইনারি ইউএসএ তে নাই। তো তাদের মানে রিফাইনারি তৈরি করতে হবে, তারপরে এই ভেনেজুয়েলান ক্রুড তারা রিফাইন করতে পারবে। আর নেক্সট হচ্ছে যে যেখানে আমার ইচ্ছায় আমি যদি মার্কেটে না যেতে পারি, আমি যদি তোমার ইচ্ছায় যাই, সামডে আই উইল বি কিকড আউট। তখন আমি আমার $100 বিলিয়ন, হু ইজ গোইং টু টেক দ্য সিকিউরিটি অফ দিস $100 বিলিয়ন? সো দে হ্যাভ নট ইনভেস্টেড। ভেনেজুয়েলাতে কিন্তু এখনো তো সেটেলমেন্ট হয় নাই।